স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে $3.5 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ কথা জানান। বিশ্বব্যাংক প্রধান বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচিতে আরও $1.5 বিলিয়ন নতুন ঋণ প্রস্তাব করা হবে। তিনি বলেন, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারে সহায়তা করবে। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে, তাই ঋণদান কর্মসূচিতে সৃজনশীল হতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যোগাযোগ, জ্বালানি, বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। বুধবার নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর প্রশাসক সামান্থা পাওয়ার এসব বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা USAIDর প্রশাসকের সঙ্গে আলোচনায় বৈচিত্র্যময় ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ওপর জোর দেন। সহযোগিতার এসব বিষয়ের মধ্যে রয়েছে যোগাযোগ, জ্বালানি, বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশ। দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনর্জীবিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। শাহবাজ শরীফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করা উচিত। বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন শাহবাজ শরীফ। ডক্টর ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব দেন। বৈঠকে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা পুনরায় শুরু এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন শহরের বেশ কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে গত 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দিনাজপুরে গত 12 ঘন্টায় 60 কিলোমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করছে, তবে শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালী, পায়রা সহ দেশের সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা বরগুনায় গত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জানবো সহকর্মী শাহ আলীর কাছ থেকে। তিনি বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন। শাহ আলী, জানাবেন আপনার এলাকায় এখন কি পরিস্থিতি, জনভোগান্তি কেমন দেখছেন? তানবীর, গতকাল থেকে আমরা দেখেছি যে টানা বৃষ্টি, রাতভর বৃষ্টি ছিল এবং সকাল থেকে গুমোট অবস্থা বিরাজ করছে। এখন বৃষ্টি না হলেও কিন্তু আবহাওয়াটা এমনটাই দেখা যাচ্ছে যে আসলে মানুষের যে আনাগোনাটা শহরের মধ্যে সেটা কিন্তু তেমন দেখা যাচ্ছে না, একটু থমথম বিরাজ করছে, এরকম একটি আবহাওয়া দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে উপকূলীয় জেলায় যে সকল জেলেরা রয়েছে তারা গভীর সমুদ্রে অনেকেই গিয়েছিলেন মাছ শিকার করতে, কারণ এই মুহূর্তে কিন্তু ইলিশ শিকার করার তাদের ভরা মৌসুম এবং সেই কারণে অনেকে ইলিশ দেখা না পেয়ে কিন্তু হতাশায় রয়েছেন। তার কারণে অনেকে আসতে পারেনি এই উপকূলীয় জেলাগুলোতে এবং সেটাও আমরা দেখেছি এবং অনেকে কিন্তু এর আগে আবার চলে আসছে। তো এই যে গুমোট অবস্থা বিরাজ করছে এর মধ্যে অনেকে এই উপকূলীয় জেলার মানুষগুলো তারা কিন্তু ধান সিদ্ধ করেছে। সেই ধানগুলো কিন্তু এই 3-4 দিন যাবৎ তারা কিন্তু শুকনো দিতে পারেনি, যার কারণে তারা চরম ভোগান্তিতে রয়েছে। এছাড়া যারা কৃষক রয়েছে তারা এখন কিন্তু বীজ রোপণ করার সময় সেই বীজও কিন্তু রোপণ করতে পারেনি আমরা দেখেছি এবং অনেকে ধান মাড়াই করার জন্য প্রস্তুত নিয়েছেন কিন্তু ধান মাড়াই করতে পারেনি। এই কৃষক এবং জেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও যারা দিন মজুর, যারা ডেইলি কাজ করেন তারা এই বৃষ্টির কারণে বাইরে বেরোতে পারেনি এবং এরকম যদি আসলে বৃষ্টি থাকে তাহলে এরা সবচেয়ে বেশি বিপাকে পড়বে এবং এখানকার যারা ডেইলি কাজ করেন তারাও কিন্তু তাদের কাজে যেতে পারেনি। এবং এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে হয়তো রোদ না থাকলেও কিন্তু একটু গরমের সেটা কিন্তু ভাবসা গরম
দেখা যাচ্ছে এবং এতে কিন্তু মানুষের তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। সব মিলিয়ে আমরা যদি বলি যে জেলে এবং কৃষক এবং দিনমজুর তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এছাড়া যে জলাবদ্ধতার যে বৃষ্টিপাতটা হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে যে এখানে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো বেশ কিছু মাছ কিন্তু ঘেরগুলো প্লাবিত হয়েছে, এতে বিনষ্ট হয়ে যেতে পারে মাছের ঘেরও যদি এরকম বৃষ্টি হয়ে থাকে। তো উপকূলীয় জেলা বরগুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানভীর। সহকর্মী শাহ আলী যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে। এবার জানতে চাই দিনাজপুরের খবর। টানা বৃষ্টিতে দিনাজপুর শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী সুলতান মাহমুদ যোগ দেবেন। সুলতান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, জানাবেন দিনাজপুরের জনজীবনে কী ধরনের প্রভাব ফেলেছে এই বৃষ্টি? তানবীর, গত রাত 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যদিও এখন বৃষ্টি একটু কম, তবে তারপরও বৃষ্টি হচ্ছে। আমরা গত পরশু দিনে দেখেছিলাম যে প্রচণ্ড গরম ছিল, সেই সময় দিনাজপুরের মানুষ কিন্তু এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল। বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে থেকে শুরু করে বৃষ্টির জন্য নামাজও কিন্তু পড়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা কিন্তু ব্যাঙের বিয়েও পর্যন্ত দিয়েছে। তারপরেও গতকালকে সন্ধ্যার পর থেকে একটু বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু রাত 12টার পর থেকে মুষলধারে এবং সকাল 9টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয় এবং এই বৃষ্টির কারণে শহরের বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে বিশেষ করে যে রাস্তাগুলো রয়েছে একটু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি এখানকার যারা একেবারেই যারা অটো চালকরা রয়েছেন, বিশেষ করে যারা অটো চালিয়ে বা দিনমজুর শ্রেণীর মানুষেরা যারা রয়েছেন, তারা কিন্তু সকালে বের হলেও কিন্তু আসলে কর্মের তেমন কিন্তু সন্ধান পায়নি। কারণ আমরা দেখেছি যে যারা দিনমজুর রয়েছেন, অর্থাৎ একেবারেই গায়ে শ্রম বিক্রি করে খায়, তারা কিন্তু আসলে একটু বিপাকেই পড়েছে, কারণ তাদের শ্রম বিক্রি করা সম্ভব হচ্ছে না। আর এদিকে যারা অটো চালকরা রয়েছেন তারা বলছেন যে রাস্তায় বের হলেও কিন্তু তেমন কিন্তু যাত্রীর সংখ্যা নেই। যদিও বলা যেতে পারে আসলে এই বৃষ্টিটা কিন্তু অনেকটা স্বস্তির প্রভাব ফেলেছে, বিশেষ করে যারা, আপনি জানেন যে দিনাজপুর এই অঞ্চলটা কৃষি প্রধান অঞ্চল, যেহেতু এখন আমন একটি মৌসুম চলছে এবং এই বৃষ্টিটা খুবই জরুরি হয়ে পড়েছিল বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যেহেতু বৃষ্টি হয়েছে, ধানের জন্য প্রচণ্ড কিন্তু উপকার হয়েছে বলেও কৃষি সম্প্রসারণ আমাদেরকে জানিয়েছেন। তারপরেও আরেকটা বিষয়, যেহেতু এখানে কৃষির আমনের পাশাপাশি কিন্তু যে শাকসবজির যে ফলনটা হয় সেটি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মরিচের বাজারটা আমরা দেখেছি যে এই মরিচ গাছ মরে যাওয়ার কারণে মরিচের বাজার কিন্তু এখন অনেকটা চড়া, অর্থাৎ এখানে মরিচ অনেকটাই সংকট হয়ে পড়েছে এবং অনেক প্রায় 200 থেকে 250 টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে। সব মিলিয়ে যদি আমরা বলি যে আসলে আজকের এই বৃষ্টিটা এই অঞ্চলের মানুষের জন্য স্বস্তির একটু কিন্তু স্বস্তি ফিরিয়ে এনেছে। তানবীর, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ জানাচ্ছিলেন দিনাজপুরের খবর। আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় 17টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 9টি কারখানা। বাকি 8টি কারখানায় রয়েছে সাধারণ ছুটি। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছে র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। এসইউডি সেগমেন্টের নতুন প্রজন্মের গাড়ি মিৎসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট বাজারে এসেছে। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে মিৎসুবিশি মোটরস বাংলাদেশের শোরুমে সংবাদ সম্মেলনে নতুন গাড়ি প্রদর্শন করা হয়। এ সময় জানানো হয় মিৎসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট গাড়িতে 4টি বিশেষ ড্রাইভিং মোড রয়েছে, যা বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার অবস্থা বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নানা ধরনের ফিচার রয়েছে এই গাড়িটিতে। উদ্বোধনী অনুষ্ঠানে র্যানকন অটোর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, র্যাঙ্কস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হামদুর রহমান সাইমন, র্যানকন অটোর হেড অফ মার্কেটিং ফাহিম হোসেন, হেড অফ ফাইন্যান্স সালেহ আহমেদ এবং জেনারেল ম্যানেজার AFM মুশফিকুর রহমান।
এবার জানাবো আন্তর্জাতিক খবর। লেবাননে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা মিত্র দেশগুলো। স্থানীয় সময় বুধবার একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রসহ 11টি শক্তিশালী জোট বা ব্লকের সদস্যরা এই আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, এমন শত্রুতা এবং সংঘাত অসহনীয়। লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতির ঘোষণার পরই এ বিবৃতি দিল পশ্চিমা দেশগুলো। এদিকে লেবানন আরেকটি গাজা হতে পারে না বলে মন্তব্য করে হত্যা ধ্বংস বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বুধবারে লেবাননে ইসরায়েলি হামলায় আরও 72 জনের প্রাণ গেছে। কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তাকে এ পরীক্ষার মুখোমুখি হতে হয়। স্থানীয় সময় বুধবার কানাডার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ট্রুডো সরকারের পক্ষে 211 এবং বিপক্ষে 120 ভোট পড়ে। 2021 সালে দেশটির সবশেষ ফেডারেল নির্বাচনের পর তার দল লিবারেল পার্টির সাথে জোটবদ্ধ হয় বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি। তবে চলতি মাসেই ট্রুডোর উদারপন্থী সরকারের সমালোচনা করে জোট থেকে বেরিয়ে গেছে জগমিত সিংহের নেতৃত্বাধীন এনডিপি। এরপর ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে পার্লামেন্টে বিরোধী কনজারভেটিভ পার্টি অনাস্থা প্রস্তাব আনে। খেলার খবর। কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ ঘিরে হুমকির পরিপ্রেক্ষিতে সফরকারীদের দেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা। অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ধর্মীয় সংগঠন এই হুমকি দিয়েছিল। কঠোর নিরাপত্তা রয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। মাঠ জুড়ে পুলিশের তৎপরতা। বাংলাদেশ দলের ভারত সিরিজের সূচি নিশ্চিত হওয়ার পর থেকেই আলোচনায় অখিল হিন্দু মহাসভা। বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন হচ্ছে বলে তাদের অভিযোগ। এর প্রতিবাদে কানপুরে বাংলাদেশের ম্যাচ হতে দেবে না বলে হুমকি দেয় সংগঠনটি। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের সংস্কারে অকুণ্ঠ সমর্থন, ইউনুস বাইডেন বৈঠকের পর বিবৃতি হোয়াইট হাউসের। একই সাথে আরও একটি শিরোনাম করেছে, কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র। দৈনিক সমকাল এই দুটি শিরোনামকে গুরুত্ব দিয়ে চেপেছে। দৈনিক ইত্তেফাক বলছে, সহায়তার প্রতিশ্রুতি IMF প্রধানের, সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ। ডক্টর ইউনূসের বক্তব্যকে কোট করে এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়েছে। একই সাথে তারা বলছে, রাজধানীর বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল কামরাঙ্গীচর 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তোলা একটি ছবি তারা তাদের গুরুত্ব দিয়ে ছেপেছে। দৈনিক আজকের পত্রিকা তাদের শিরোনাম করেছে, গ্রেপ্তার হচ্ছেন আরও অনেক পুলিশ কর্তা, ছাত্র জনতার উপর গুলি, সাবেক আইজি সহ গ্রেপ্তার 7 জন। মোহাম্মদ আবদুল্লাহ কাফি, মাজহারুল ইসলামের কথা তারা এখানে উল্লেখ করেছে। একই সাথে সীমান্তে বাংলাদেশি হত্যায় ভারতীয় গ্রামবাসীও জড়িত, এরকম একটি তথ্য কিন্তু তারা 5 বছরে কে কত মারল, এই তথ্যগুলো নিয়ে তারা কিন্তু আজকের পত্রিকা শিরোনাম করেছে। দৈনিক যুগান্তর, বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনে গচ্চা 8,000 কোটি টাকা, 4 বেসরকারি কেন্দ্রে গ্যাস সংযোগ, এই বিষয়টিকে নিয়ে তারা গুরুত্ব দিয়ে চেপেছে। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের খবরটিকেও তারা গুরুত্ব দিয়ে চেপেছে। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ, বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনূস। দৈনিক বণিক বার্তা তারা বলছেন, জুলাইয়ে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও সুদ পরিশোধ হয় ব্যাংক থেকে ঋণ করে, এই তথ্যটিকে তারা গুরুত্ব দিয়ে চেপেছে। একই সাথে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এমপির চিঠি। নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস, এই শিরোনামটিও করেছে বণিক বার্তা। দৈনিক কালের কণ্ঠ, বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনার যে বিষয়টি ডক্টর ইউনূসের, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে চেপেছে। একই সাথে তারা বলছে, সামান্য চাল ব্যবসায়ী থেকে অঢেল সম্পদের মালিক। সাবেক খাদ্যমন্ত্রী নওগাঁর সাধনের অপকৃতির তথ্য তারা তুলে ধরেছে। দৈনিক প্রথম আলো তারা বলছে, তরুণেরাই গড়বে নতুন বাংলাদেশ। ক্লিংটন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটিকে তারা গুরুত্ব দিয়ে চেপেছে। এছাড়া প্রতিপক্ষকে কোণঠাসা রেখে শফিকুলের সম্পদের পাহাড়,
এই তথ্যটিকেও তারা গুরুত্ব দিয়ে চেপেছে। একই সাথে বলছে সংস্কার নিয়ে ঐক্যমত ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ হবে তখন। দর্শক, এই ছিল আমাদের কাছে আজকের সংবাদ শিরোনাম। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।